ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। 210 ফিলিস্তিনকে হত্যা করে তার জিম্মিকে উদ্ধার করলো ইসরায়েল। আরো জানিয়ে দিব হোয়াইট হাউসের কাছে গাজার যুদ্ধবিরোধী রেড লাইন বিক্ষোভ। ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধানের দাবি পূর্ণ ব্যক্ত করলো চীন পাকিস্তান। জাতিসংঘ কালি তালিকাভুক্ত করলো ইসরায়েলি সেনাবাহিনীকে। ডিএস মন্ত্রীর আহ্বান, এখন নিঃস্বার্থভাবে গাজার ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। আরো থাকছে চলমান পশ্চিম এশিয়া উদ্ধার করতে গিয়ে স্বদেশী পণবন্দীদের হত্যা করে ঘাতক ইসরায়েল বাহিনী। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি কয়লা রপ্তানি বন্ধ থাকবে, কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব জীবিত বা মৃত পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। 210 ফিলিস্তিনকে হত্যা করে 4 জিম্মিকে উদ্ধার করলো ইসরায়েল। অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চল থেকে 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল বাহিনী। প্রায় সপ্তাহখানেক অভিযান পরিচালনা করার পর ওই 4 জিম্মিকে উদ্ধার করেছে তারা। তবে এই 4 জিম্মি উদ্ধার করতে গিয়ে মধ্য গাজায় নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে শনিবার ভয়াবহ বিমান ও স্থল হামলা করেছে তেল আবিব, যাতে অন্তত 210 ফিলিস্তিন নিহত হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডকে রক্তাক্ত গণহত্যা বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে উল্লেখ করে ইসরায়েল বাহিনী এই জিম্মিকে উদ্ধারে বিস্তারিত জানিয়েছে অনলাইন বিবিসি। বিবিসির খবরে বলা হয়েছে সিডস অফ সামার নামে অভিহিত এই অভিযান দিনের বেলায় পরিচালনা করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর মাধ্যমে প্রতিপক্ষকে আরো বেশি চমকে দিয়েছে। সকালে সাধারণত রাস্তাগুলো বাজারের কেনাকাটায় ব্যস্ত থাকে। এই সুযোগটিকে কাজে লেগেছে ইসরায়েল বাহিনী। তবে এতে বেশ ঝুঁকি নিয়েছে তারা, কারণ দিনের আলোতে সেখানে প্রবেশ করা এবং সেখান থেকে নিরাপদে জিম্মিদের বের করে নিয়ে আসা বেশ কঠিন ছিল। এই অভিযান ইসরায়েলের বিশেষ বাহিনী এক প্রতিনিধি নিহত হয়েছে বলেও জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। এই অভিযানে বর্ণনায় ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাঙ্গারি বলেছেন, এটা এনটিভিতে এরকম অভিযান ছিল সেই রকম একটা। 1976 সালে উগান্ডা থেকে 100 জিম্মিকে উদ্ধারে ইসরায়েল যে কৌশল নিয়েছিল সেদিকেই ইঙ্গিত করেছিল আইডিএফ এর এই মুখপাত্র। হোয়াইট হাউসের কাছে গাজার যুদ্ধবিরোধী রেড লাইন বিক্ষোভ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের কাছে চলমান গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রেড লাইন নামে এই বিক্ষোভ স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েল রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহনশীল নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন। এই সময় ইসরায়েল বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনির নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করেছিলেন বিক্ষোভকারীরা। এদিকে গাজার যুদ্ধ নিয়ে দ্বিমুখী নীতির জন্য সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মে মাসে হোয়াইট হাউস রাফা ইসরায়েল হামলা রেড লাইন চূড়ান্ত সীমা অতিক্রম করেন। এই 2 মাস আগে বাইডেনের রাফা রেড লাইন অতিক্রম না করতে ইসরায়েলকে সতর্ক করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর 5 মাস বাকি। নির্বাচন বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন। মুসলিম ও তরুণ ভোটারদের কাছে চাপে রয়েছেন বাইডেন। তাই এবারে মার্কিন নির্বাচনকে গণতন্ত্রের অগ্নি পরীক্ষা হিসেবে দেখছে বিশ্লেষকরা। সূত্র ওয়াশিংটন পোস্ট, ভয়েস অফ আমেরিকা। ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধান দাবি পূর্ণ ব্যক্ত করল চীন পাকিস্তান। চলমান গাজা সংকটের সমাধান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং দ্বিরাষ্ট্রীয় আলোচনা। শনিবার একটি যৌথ বিবৃতি একথা পূর্ণ ব্যক্ত করেছে চীন পাকিস্তান। খবর তুর্কি বার্তা সংস্থা আলাদুলু।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৫ দিনের চীন সফর শেষ করা এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি আইনগত বাধ্যতামূলক এবং অবিলম্বে একটি নিঃস্বার্থ স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য কার্যকরভাবে প্রয়োগ করা উচিত। উভয় পক্ষ ফিলিস্তিন রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছে, পাকিস্তান ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা নতুন করে শুরু করা এবং সহজতর করার প্রচেষ্টা জোরদার করা এবং স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা করা উচিত। উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব, সমস্ত অমীমাংসিত বিরোধের সমাধানের প্রয়োজনে এবং যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে তাদের বিরোধিতার উপর জোর দিয়েছে। উভয় পক্ষ যৌথভাবে সমান এবং সুশৃঙ্খল বহুমুখী বিশ্ব সর্বজনীনভাবে উপকারী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কাজ করেছে এবং ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্রকে দুটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বাধীন ঘোষণা করে তাদের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন এবং পাকিস্তান একত্রিত হয়েছে। সূত্র পাস টুডে। জাতিসংঘে কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলি সেনাবাহিনীকে। এবার জাতিসংঘ ইসরায়েলি সেনাবাহিনীকে নিষিদ্ধ কালো তালিকাভুক্ত করেছে। গাজা উপত্যকায় নৃশংস নির্যাতন চালিয়ে ইসরায়েল বাহিনী হাজার হাজার শিশুকে হত্যা করেছে। এমন অবস্থায় ইসরায়েল সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। যেসব দেশ সশস্ত্র যুদ্ধের ভিতর শিশুদের বিরুদ্ধে নৃশংস ঘটনা, তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়। ইসরায়েলি একজন কূটনৈতিক তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম জাতিসংঘ নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত গিলাদ এরদান এই কথা বলেছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস একটি অফিসিয়াল নোটিফিকেশন পেয়েছেন। তিনি গতকাল এ বিষয়ে তথ্য জানা গেছে। জাতিসংঘের এই উদ্যোগকে ক্ষোভের অন্যায় বলে মন্তব্য করেছেন তিনি। এই পোস্ট টেলিফোন তাকে কথা বলার একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে তাকে এই সিদ্ধান্তের নিন্দা জানাতে দেখা যায়। তিনি বলেছেন, লজ্জাজনক এই সিদ্ধান্তের নিন্দা জানাই এবং বলি যে আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক একমাত্র কালো তালিকাভুক্ত। মহাসচিব D8 মন্ত্রীর আহ্বান, এখন নিঃশর্তভাবে গাজার ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর পররাষ্ট্রমন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাসী ইসরায়েলের বর্বর গণহত্যা আগ্রাসন নিঃশর্তভাবে এখনই বন্ধ করা তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে সংস্থার মন্ত্রীদের বিশেষ বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় এ আহ্বান জানানো হয়। এতে বলা হচ্ছে, ফিলিস্তিনে নিরাপদ মানুষের উপর গণহত্যার যুদ্ধ শিগগিরই স্থায়ী নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে ত্রাণ কার্যক্রমের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অন্যান্য সংস্থা যে সমস্ত প্রস্তাব পাশ করেছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে D8 ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজায় রাফা শহরের দ্রুত যুদ্ধবিরতি এবং সেখান থেকে সেনা প্রত্যাহার করতে ইহুদিবাসী ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছেন তা মেনে চলতে বাধ্য করার জাতিসংঘ সদস্য সেগুলো প্রতি আহ্বান জানিয়েছে D8 এর মন্ত্রীরা। চলমান পশ্চিম এশিয়া উদ্ধার করতে গিয়ে স্বদেশী পণবন্দীদের হত্যা করেছে ঘাতক ইসরায়েল বাহিনী। পশ্চিম এশিয়ার প্রতিনিয়ত ঘটছে এ ধরনের নানা ঘটনা। গাজার যুদ্ধকে ঘিরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলো তৎপরতা বাড়ছে। দখলদার ইসরায়েলের অভ্যন্তরে ইরাকে প্রতিরোধকারীদের আক্রমণ। ইরাকে ইসলাম প্রতিরোধ সংস্থা যোদ্ধারা দখলদার ইসরায়েলের কায়রোহে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোহাদা ব্রিগেডের মুখপাত্র শেখ কাজেম আল ফারতোশি ঘোষণা করেছেন, ইহুদিবাদী ইসরায়েলি কেন্দ্রস্থলে ইরাকি প্রতিরোধ সংগ্রামীদের ড্রোন আঘাত এনেছে। ফিলিস্তিনদের সমর্থনে ইসরায়েল বিরোধী চলমান সংগ্রামে এটি একটি বড় অগ্রগতি। এবার ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে শিশু ঘাতক ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দখলদার ইসরায়েলকে শিশু হত্যাকারী দেশে কালো তালিকায় স্থান দেওয়া হয়েছে। ইসরায়েলের টিভি চ্যানেল 30 প্রতিবেদনের তথ্য স্বীকার করা হয়েছে। এদিকে সিরিয়ার দামেস্কে আন্তর্জাতিক মুজাহিদিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গাজা আন্তর্জাতিক ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে। এবার গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে, কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘোষণা। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাসী ইসরায়েলে বর্বর গণহত্যা অপরাধ যজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি গতকাল শনিবার সামাজিক মাধ্যম এক্সপ্রেসে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলকে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছে। গুস্তাভো এই পোস্টে আর বলেছেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছেন তা মান্য না করা পর্যন্ত কয়লা রপ্তানি বন্ধ থাকবে। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে গত বছরের প্রথম 8 মাসে দেশটি ইসরায়েলের $32 কোটি কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট পোস্ট প্রকাশের 5 দিনের মধ্যে তার নির্দেশ কার্যকর হবে। এর আগে গত 1 মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন তার দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন ইসরায়েল গাজায় গণহত্যার যুদ্ধ চালাচ্ছে। সূত্র পাস টুডে SIBA। জীবিত অথবা মৃত, পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ীরা। এবার জীবিত অথবা মৃত পুতিনের মাথার দাম 8.5 কোটি বলে ঘোষণা নিলামে উঠে তুলেছেন ব্যবসায়ী। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসন ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে গত বুধবার পুতিনকে অপরাধী আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী। জীবিত অথবা মৃত পুতিনকে তার সামনে দেখতেছে বিজ্ঞাপন দেন এই রুশ ব্যবসায়ী। পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন $1 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রার 8,59,72,690 টাকা। উদ্যোক্তা সাবেক এই ব্যাংকার নাম আলেক্সো কোনানেখিন সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কউইডে পুতিনের মাথার দাম ঘোষণা করে পোস্ট দিয়েছেন। তিনি এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। পোস্টে কোনানেখিন লেখেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ওই কর্মকর্তাকে $1 লাখ মার্কিন দেব যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। রুশ এই ব্যবসায়ী আরো লিখেছেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার ভবন উড়িয়ে দিয়ে বিশেষ অভিযানের সফলতার মধ্য দিয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এরপর অবাধ নির্বাচন বাতিল করে তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছেন। এছাড়া কোনালেখিন এই পোস্টে পুতিনের একটি ছবি যুক্ত করেছেন। সেখানে লেখেন, ওয়ান্টেড, জীবিত বা মৃত্যু গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন। সূত্র পাস টুডে।